গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ইয়নহোকে দেখতে পাই। ওর তো আজকে একটা ইন্টারভিউ, আর এটা তো ওর 100তম ইন্টারভিউ। এর আগে ও 99টি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনোটাতেই ও টিকতে পারেনি। ও অনেকগুলো পার্ট টাইম জব করে, তার জন্যই হয়তো ও ভালো জবই পাচ্ছিল না। ও আজকে অনেক বেশি আশা নিয়ে এসেছে, আজকে যেভাবেই হোক জবটা তো ওকে পেতেই হবে। আর এখানে আমরা আমাদের গল্পের নায়ক সিওজিনকে দেখতে পাই। সিওজিন তো ওর ইন্টারভিউ নিচ্ছিল। ওই তো দেখতে পাই যে 99 বার ও ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও কোনো ভালো জব পায়নি। তার জন্য ও ভাবে যে মেয়েটা হয়তো খুব একটা ভালো কাজ করতে পারবে না, কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার তো ও খুব ভালো করেই দিয়ে দেয়। বাকি দুইজনের তো ওর বেশ পছন্দ হয়, তারা তো ইয়নহোকেই রাখতে চায়। কিন্তু সিওজিন তো ওকে একেবারেই পছন্দ করে না, বলে তুমি আমাদের কোম্পানির জন্য যথেষ্ট নও। তখন ও বলে ওর অনেক বেশি ধৈর্য শক্তি আছে, আর তার জন্য এটা ওকে পরীক্ষাও দিতে হয়। সবাই তো ইন্টারভিউ দিতে আসে, আর ওকে চুপচাপ একটা কর্নারে দাঁড়িয়ে থাকতে হয়। ওরা এটাই প্রমাণ করতে চাচ্ছিল যে সত্যি ওর মধ্যে কতটা ধৈর্য আছে। বাকি স্যাররা তো বলে যে তুমি খুব ভালো কাজ করেছো। ইয়নহো তো ভাবে যে ওর জবটা হয়তো বা এবার হয়েই যাবে, তার জন্য ও খুব মনোযোগ দিয়ে ওর কাজ করছিল, যে ভাবছিল হয়তো এখনই রেজাল্ট চলে আসবে আর খুব তাড়াতাড়ি ওর জবটাও হয়ে যাবে। এরপর আমরা সিওজিনকে দেখি। সিওজিন তো ওই লোকগুলোকে বলে দেয় এই মেয়েটাকে নেওয়া হবে না, আর রেজাল্টও পাবলিশ করে দেয়। সিওজিন কারোর কোনো কথাতেই পাত্তা দিত না, আর ওর খুবই অ্যাটিটিউড ছিল, কেউই ওর উপর দিয়ে কোনো কথা বলতে পারতো না। এরপর তো আমরা ইয়নহোকে দেখি। ইয়নহো তো ওর একটা পার্ট টাইম জব করছিল, তখন ওর কাছে ফোন আসে, আর ও জানতে পারে ওর তো জবটি হয়নি। এখানে দো নামের আরো একটি ছেলেকে আমরা দেখতে পাই। ওর গার্লফ্রেন্ড তো ওর সাথে ব্রেকআপ করে দিয়েছে। দো আসলে ভালো কোনো জব করে না, ও সরকারি চাকরির জন্য এখনো বসে আছে। তাই ওর গার্লফ্রেন্ড অনেক বেশি রেগে গিয়ে ওর সাথে ব্রেকআপ করে দেয়, আর বলে আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে পারছি না, আর কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। ওর গার্লফ্রেন্ড যখন চলে যাচ্ছিল, দো তো গিয়ে ওর মাফলারটা ওকে বেচিয়ে দেয়, আর বলে তোমার খেয়াল রেখো, কিন্তু মেয়েটা তো এটা নেয় না, ওখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়নহোকে দেখি। ইয়নহো তো অনেক বেশি রাগ হয়ে যায় যে ওকে এতটা খাটিয়েও ওকে তো জব দেওয়া হলো না। ও অনেক রাগের সাথে করে ওই কোম্পানির দিকে এগোতে থাকে, যে 100 টাইম ও রিজেক্ট হয়ে গিয়েছে, আর তার জন্য একটা গাড়ি নিয়ে ওইখানে ঢুকে পড়ে আর সব কিছু ভেঙে ফেলে। আসলে এগুলো সবই ওর কল্পনা ছিল। ও তো বাইকটা নিয়ে ওখানেই পড়ে যায়। ও আসলে ওই কোম্পানিতে কোনো একটা ডেলিভারি দিতে যাচ্ছিল। এরপর আমরা দেখি ও তো ওখানে ডেলিভারি দিতে যায়, আর তারপরে ওখান থেকে ও জানতে পারে যে সিওজিন এখন আর এখানে নেই, এখান থেকে সে চলে গিয়েছে। ওর তো এটা শুনে আরো বেশি কষ্ট হয়, সিওজিনের জন্যই ওর তো জবটা হয়নি। এরপর আমরা দোকে দেখি। দো তো অনেক কষ্ট পায়, ওর গার্লফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করেছে বলে, তাই ও অনেকগুলো স্লিপিং পিল নিয়ে নেয়। ইয়নহোরও অনেক বেশি মন খারাপ হয় যে লোক দুটো তোকে পছন্দ করেছিল, শুধুমাত্র একজনের জন্যই ওর জবটা হয়নি, আবার সে এখন এখানে চাকরিও করে না। এগুলো ভেবে ও তো সুইসাইড করতে যাচ্ছিল, তখন ওর কাছে ফোন চলে আসে, আর পা পিছলে গিয়ে ও তো নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি ওকে তো হাসপাতালে আনা হয়, আর ওর অবস্থা অনেক খারাপ ছিল। এখানে আমরা একজন ডক্টরকে দেখি, ডক্টর সু। ডক্টর সু তো ওকে বাঁচানোর অনেক চেষ্টা করে। ফাইনালি ওর তো হুঁশ চলে আসে। ওর এই পরিস্থিতিতে ও নিজেই অনেক কষ্ট পায়, ও কিছুতেই ওর ভাগ্যটা পরিবর্তন করতে পারছে না। এরপর আমরা দেখি দুজন ডক্টর কথা বলছিল। একজন তো বলতে থাকে এখানে 3 জন সুইসাইড করার জন্য চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজন অনেক বেশি অসুস্থ, তারা কেউই জানে না, আর তারা 6 মাস পরে মারা যাবে। আর তখনই এখানে আমরা আরো একজনকে দেখি, ছেলেটার নাম থাকে কাং। ওরা 3 জনেই সুইসাইড করার চেষ্টা করেছে, আর ওদের 3 জনের কারোর কাছেই কোনো জব নেই। এরপর আমরা দেখি ওদের কাছে তো কোনো টাকাও ছিল না, আর তার জন্যই এখান থেকে ওরা দুজন তো পালিয়ে বের হয়ে আসে।
কিছু দূর এগিয়ে গেলে ওরা তো ওখানে কাংকেও দেখতে পায়। আর এইভাবে পালাতে এসে ওদের মধ্যে তো একটা ভালো ফ্রেন্ডশিপও হয়ে যায়। ওদের তিনজনের ভাগ্যই একই রকম ছিল, কারোর কাছেই তো কোনো জব ছিল না। টাকা পরিশোধ করতে পারবে না দেখে ওরা হাসপাতাল থেকে পালিয়েছে। আর তারপর ওরা তিনজনে অনেক কান্না করতে থাকে। তখনই সেখানে মিডিয়ার লোক চলে আসে আর পুলিশও। তারা তো বলে যে ওখান থেকে চলে আসো। ওরা তো কেউ এখান থেকে সরে না আর বলে তোমরা কেন এখানে এসেছো। আর ওদের এই ভিডিওগুলো তো সব লাইভ চলছিল আর এটা সিওজিন দেখতে পায় আর বলে ওরা তিনজনে অনেক বেশি বোকা, না হলে এমনটা কেউ করে নাকি। এরপর আমরা দেখি যে ইয়নহো তো ওর ফ্রেন্ডের কাছে আসে। তারপর আমরা দেখি ও আবারও একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ওখানে চলে যায়। আর এখানে এসে দেখে যে এই ছেলে দুজনও এখানে ইন্টারভিউ দিতে এসেছে। ওরা নতুন একটা কোম্পানিতে এসেছে। আর ওদেরই পাশ দিয়ে তখন সিওজিন চলে যাচ্ছিল। সিওজিনকে দেখা মাত্রই ইয়নহুর তো একেবারে মাথা খারাপ হয়ে যায় যে এই ছেলেটাকে আমার পিছু কখনোই ছাড়বে না নাকি। এরপর তো ওরা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইয়নহু তো অনেক বেশি নার্ভাস ছিল যে কি হয় কে জানে। এই লোকটা তো একেবারেই ওকে পছন্দ করে না, তারপরেও ও আজ ইন্টারভিউ দিয়েই যাবে। এরপর আমরা দেখি ও তো ইন্টারভিউ দেওয়ার জন্য ভেতরে ঢুকে। আর তারপরে ওকে তো বিভিন্ন প্রশ্ন করা হয়, কিন্তু ইয়নহো তো নিজের সাথেই কথা বলছিল। ও ভাবছিল এবারও ওর চাকরিটা হবে না, কেননা এই লোকটার জন্য ওর তো কোনো নিস্তার নেই। ও তো ওর দিকে তাকাচ্ছিল না, সিওজিনের দিকে ও কোনোভাবেই তাকাচ্ছিল না, এদিকে ওদিকে শুধু তাকাচ্ছিল। আর তারপর ও বুঝতে পারে ওর এই জবটা এবারও হবে না। আর এরপরে ওকে যে প্রশ্নগুলো করা হয় অ্যান্সার দিয়ে ও তো আগেই ওখান থেকে চলে যায়। ও জানতো এখানে ওর কোনো জব নেই। আর তারপর ও তো অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দোর গার্লফ্রেন্ড জিনাকে দেখি। ও তো এই কোম্পানিতেই চাকরি করত। দোকে দেখে ও তো অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এখানে কেন এসেছো? তুমি আমার সাথে এখানে জব করার জন্য এসেছো নাকি? তুমি ভেবো না যে আমাদের রিলেশনটা আবার ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি যে কাং আর ইয়নহো তো ওদের দুজনকে কথা বলতে দেখে ফেলে। আর তারপর ওরা তিনজনই বাইরে চুপচাপ বসেছিল। ওরা বুঝতে পারছিল না ওরা কি করবে, ওদের অনেক রাগ হচ্ছিল। তার জন্য ইয়নহো একটা প্ল্যান করে। ওরা তো এই কোম্পানি থেকে অনেকগুলো খাবার অর্ডার করে দেয় আর এইগুলো সবই ছিল সিওজিনের নামে। সিওজিন তো বুঝতেই পারে না এগুলো কে অর্ডার করেছে। ইয়নহো তো একটা পার্ট টাইম জবে ছিল আর তখনই সেখানে একজন চোর কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। চোরটাকে ধরার জন্য ও তো একটা জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারে। আর তখনই দরজা দিয়ে সিওজিন ঢুকে পড়ে। সিওজিন এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি ওখান থেকেই সরে যায়। আর এই জুতা তো ওর মালিকের মুখে গিয়ে লাগে। তখন তো ওকে অনেক বকা শুনতে হয়। পরদিন আমরা দেখতে পাই যে ওই কোম্পানি থেকে ওদেরকে তো ডাকা হয়েছে, ওদেরকে টেম্পোরারি এমপ্লয়ার হিসাবে রাখা হয়েছে। ওরা এখানে স্থায়ী হতে পারবে যদি ওরা নিজেকে যোগ্য প্রমাণ করে। এরপর আমরা ডক্টর সুকে দেখতে পাই। সে তো ওই কোম্পানির একজনের সাথে মিটিং করছিল আর বলে দেয় যে এখানে তিনজনকে সে রিকোয়ার করেছে। সিওজিন ওদেরকে দেখতে পায় আর বলে ওদেরকে এখানে কে রেখেছে, ওরা কি ভালো করতে পারবে নাকি। তারপর ও তো বলে এখানে উল্টোপাল্টা কোনো কাজ করলেই পরের দিনে ওদের এখান থেকে বের করে দেওয়া হবে। আর পার্ট টাইম জব হিসাবেই ওদের এখানে শুধু রাখা হলো। এরপর আমরা দেখি ওরা তো নিরুপায় থাকে, তাই ওদেরকে কাজ করতে হয়। এখানে একজন এমপ্লয়ার এসে ওদেরকে বুঝিয়ে দেয় যে এখানকার সবাই কীরকম আর কার নেচার কীরকম, এখানে কাজে কে কতটা সিরিয়াস, এগুলো সবই তো ওদেরকে জানিয়ে দেয়। এরপর আমরা দেখি একজন এমপ্লয়ার তো ওদের ফার্নিচারগুলো দেখতে আসে। আর তারপরে এগুলো নিয়ে উনি তো অনেক কমপ্লেন দেয়, বলে যে এগুলো আমি অর্ডার করেছিলাম কিন্তু এগুলো একেবারেই ভালো নয়। তার জন্য উনি তো অফিসে এসে অনেক হাঙ্গামা করতে শুরু করে। আর এগুলো তো ইয়নহো গিয়ে ট্যাকেল দেয়, বলে আপনি যদি না থামেন আমার জবটা চলে যাবে। আর এটা শুনে মহিলাটা অনেক কষ্ট পায়, বলে তুমি 100 বার চান্সের পরে একটা জব পেয়েছো, আমি কিছুতেই আর কোনো উল্টোপাল্টা করব না। আর তারপর বের হয়ে এসে বলে এরা কিভাবে টেম্পোরারি এমপ্লয়ার হয়, মেয়েটা খুবই ভালো। প্রশংসা শুনে ইয়নহো তো একেবারে গাছে উঠে যায়। আর তার জন্য ওর তো আজ সারাটা দিনই খুব ভালো কাটে। আর যেন ও নিজেকে ভাবতে থাকে এখানকার পার্মানেন্ট এমপ্লয়ারও। এরপর আমরা দেখি ওরা সবাই তো একসাথে খাবার খেতে যায়। এখানে শুধু সিওজিন ছিল না, সিওজিন কাজে খুবই ব্যস্ত ছিল আর খুবই সিরিয়াস ছিল। এরপর আমরা দেখি ইয়নহো তো রেজিগনেশন লেটার লিখে দেয়, কেননা ও জেনে গিয়েছিল ওই তিনজনের মধ্যে ওই সব থেকে বেশি অসুস্থ। আর এগুলো করতে তো সিওজিন দেখে ফেলে
আর বলে একদিন কাজ না করতে করতে রেজিগনেশন দিচ্ছ, তাহলে তুমি কিভাবে কাজ শিখবে। তখন ও তো বলে আসলে আমি ড্রাঙ্ক ছিলাম তো তাই এমনটা করে ফেলেছি। এটা শোনার পরে সিওজিনের আরও রাগ হয়ে যায় আর ওকে তো আরও বকাবকি করতে থাকে। এরপর আমরা দেখি ও তো অনেক কষ্ট পাচ্ছিল যে ও আর মাত্র 6 মাসই বেঁচে থাকবে আর তারপর ও মারা যাবে। আর এটা ও তো ওর মাকেও বলতে পারছে না। ও তো বাসায় এসে সব কিছু ভাঙচুর করতে থাকে আর সব কিছু এলোমেলো করে ফেলে। ওর জীবনে কখনোই ও একটু ভালো সময় কাটাতে পারলো না, তার আগে ও তো মারা যাবে। এগুলো ভেবে ও অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে সিওজিন নতুন কোম্পানিতে এসেও খুব ভালো কাজ করছিল, সব এমপ্লয়ারদের ও খুব ভালো হ্যান্ডেল করছিল। তাছাড়া ভালো ভালো কন্ট্রাক্টও ও এই অফিসের জন্য এনে দিচ্ছিল, যাতে করে ওকে সবাই অনেক পছন্দ করে। এরপর আমরা দেখি ওরা 3 ফ্রেন্ড মিলে কথা বলছিল। এরপরে ইয়নহো তো অফিসে আসে আর ও দেখতে পায় যে ওর লেখা ওই রেজিগনেশন লেটারটা তো ওর বসের কাছেই চলে যাচ্ছে। সিওজিনের কাছে এই লেটারটা চলে যায়। এরপর ওরা 3 জন প্ল্যান করে কিভাবে ওই লেটারটা আনা যায়। আর তারপর ও তো অনেকগুলো ড্রিঙ্কস নিয়ে যায় আর বলে এগুলো খাওয়ার জন্য। এত ড্রিঙ্কস করলে ওকে তো ওয়াশরুম যেতে হবে আর তখনই ও পেপারটাকে নিয়ে নিবে, কিন্তু এরকমটা তো হয় না। এরপর আমরা দেখি জিনা তো ওই অফিসেরই একটা ছেলের অনেক কাছাকাছি আসার চেষ্টা করছিল। দূর থেকে দৌতো এটা দেখতে পায়। ওর এটা একেবারেই ভালো লাগে না আর ও তো ওর জন্য খাবারও নিয়ে এসেছিল। আর তারপর ওকে তো খাবারগুলো দিয়ে দেয়, বলে তুমি এগুলো একাই খেয়ে নিও। তারপর আমরা দেখি ওখান থেকে দৌতো চলে যায়। ইয়নহোর তো ওখানে পোস্টার লাগানোর একটা কাজ পড়েছে আর ও ওইগুলোই করছিল। আর তখনই সেখানে সিওজিন চলে আসে, বলে কোনো কাজই কি ভালো করে করতে পারো না নাকি, পোস্টারটা একেবারে বাঁকা লাগানো হয়েছিল। আর এখানে ওকে বকা শুনতে হয়। এরপর ও যখন উপরে যায় ও তো ওইখানে সব কিছু নিজেকে ইমেজিন করতে থাকে যে ওর লাইফটা এমন হলেও পারতো। এখানকার এই ফার্নিচারগুলো দেখে মনে হয় যেন এটা ওর নিজেরই বাড়ি। আর তারপর ওইখানে একটা বেডের উপর গিয়ে ও তো শুয়ে পড়ে। পরদিন তো অনেক ক্লায়েন্ট আসে এগুলো দেখার জন্য। আজকে তো ওদের এখানে অনেক বড় একটা দিন ছিল, তাই সবাই কাজে অনেক বেশি ব্যস্ত ছিল। ওরা তো খেয়াল করে যে ওখানে এখনো ইয়নহো আসেনি। বারবার ওরা জিজ্ঞেস করতে থাকে যে ইয়নহো কোথায়। এরপর আমরা দেখি যে ডিরেক্টর আর ম্যানেজারের মধ্যে একটুও পড়তো না, দুজন সবসময়ই ঝগড়া করতো। তারপরে আমরা দেখি যে শোরুমে সবাই তো ফার্নিচার দেখছিল। তখন একজন ক্লায়েন্টকে ওরা একটা বেড দেখায় আর তারপর ওরা খেয়াল করে ওখানে কেউ একজন আছে। ওখান থেকে ব্ল্যাঙ্কেট তুললে ওরা দেখে ইয়নহো তো এখানে ঘুমিয়ে পড়েছে আর ওকে বারবার ডাকতে থাকে। ওর যখন জ্ঞান আসে ও বুঝতে পারে যে সকাল হয়ে গিয়েছে। সিওজিনের এটা দেখে তো অনেক রাগ হয় আর এই জন্য ওকে তো ডিরেক্টরের কাছে অনেক বকাও খেতে হয়, কেননা ইয়নহো ওর ডিপার্টমেন্টেই ছিল, তাই ওকে অনেক বকা শুনতে হয়েছে। এরপর আমরা দেখি ও তো ওই রুম থেকে বের হয়ে আসে আর তারপরে ওকে তো অনেক রাগ করে, বলে কেন নিজের খেয়াল রাখো না, যেখানে সেখানে কেন ঘুমিয়ে পড়তে হলো। আর তাই শাস্তি স্বরূপ ওকে তো ওভারটাইম করতে হয়। ও রাত জেগে ওখানে অনেক কাজ করতে থাকে। আর এরপরে ও তো সিওজিনকে একটা মেল পাঠায় আর যেটা ভুল করে সবার কম্পিউটারেই চলে যায়। পরদিন সকালবেলা ওর ফ্রেন্ডরা ওকে ফোন করে আর বলে তাড়াতাড়ি কোম্পানিতে আসার জন্য। আর মিস্টার লিও ওকে ফোন করে কিছু কাজ দিয়ে দেয়, বলে একটা অ্যাড্রেস লিখো আর সেখানে চলে যাও। ও তো এখানে এসে দেখে এটা তো একটা হাসপাতাল ছিল আর এখানে ডক্টর সুয়ের সাথে ওর কথা হয় আর প্রথম পরিচয় হয়। ডক্টর সু তো ওকে দেখেই চিনে ফেলে। ডক্টর সু বলে যে ওর এখানের জন্য কতগুলো ফার্নিচার দরকার। এদিকে লি তো এই মেসেজটা দেখে ফেলে আর এখানে ও তো লিখেছিল এই কোম্পানির সবকিছুই ও জানে, কে কি করে। আসলে ম্যানেজার ঘুষ নিয়েছিল, যেটাও ও জানতো। ম্যানেজার তো এই মেলটা দেখে ফেলে আর সবার উপর চিল্লাপাল্লা করতে থাকে, বলে আমি আবার কার থেকে কবে ঘুষ নিয়েছি, তোমরা এগুলো কি শুরু করেছো। আর এই মেলটা তো সিওজিনও দেখতে পায় আর ও তো স্মাইল করতে থাকে যে মেয়েটা আসলে কত বোকা। তখন সিওজিন বুঝতে পারে রাত জেগে জেগে মেয়েটা এগুলোই করেছে। এরপর আমরা দেখি ও তো অফিসে ফিরে আসে। ওর ফ্রেন্ডরা তো বলে তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও। তারপর ও গিয়ে বুঝতে পারে যে কাল রাতে ও কি করে ফেলেছে। এরপর আমরা দেখি সিওজিন তো এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেয় আর বলে যে সবার কম্পিউটার থেকে এই মেইলটাকে ডিলিট করে দেওয়া হবে। আর এরপর আমরা দেখি এর জন্য ওকে অনেক বকা শুনতে হয়। ডিরেক্টর ওকে অনেক বকাবকি করে, বলে যে তুমি এমনটা কেন করেছো। তখন আমরা দেখি
ম্যানেজার তো ডিরেক্টরকে বলতে থাকে সে এরকম কিছুই করেনি, এই মেয়েটা মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে এগুলো করেছে। তখন ও তো বলে আমার ফ্রেন্ডও দেখেছে তোমাকে ঘুষ নিতে। তখন ওর ফ্রেন্ডকে তো ডাকা হয়, কাংকে জিজ্ঞেস করা হয় সত্যি করে বলো তুমিও দেখেছো কিনা। তখন কাং তো ভয়ে বলে ফেলে যে ও আসলে কিছু দেখেনি, কিন্তু ও তো সব কিছুই দেখেছিল। এইগুলো শুনতে পেয়ে ওইখানে তো ইয়নহুর অনেক খারাপ লাগে যে ওর ফ্রেন্ড ওর সাথ দেয়নি। আর এই ঘটনার জন্য অফিসে সবাই তো এগুলো নিয়েই গসিপ করতে থাকে যে মেয়েটা পাগল নাকি, এগুলো বলার কি দরকার ছিল। ইয়নহুর তো অনেক রাগ হয়ে যায় আর ও সিদ্ধান্ত নেয় ও জবটা করবে না। সব কিছু নিয়ে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। ও যখন লিফটের মধ্যে ঢুকে কিছু লোকজন টেম্পোরারি এমপ্লয়ারদের নিয়ে অনেক কথা বলছিল, যেটা শুনে ওর তো অনেক রাগ হয়ে যায়। আর ও তো সিদ্ধান্ত নেয় ও এই জবটা করবে। আর তারপরে ও আবার ফিরে আসে আর বলে এখানে আমার কোনো দোষ নেই, তাই আমি কেন যাব, আমি এখানেই জব করব, যা দেখেছি আমি তাই বলেছি। সিওজিন ওকে এভাবে দেখে বেশ অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে মেয়েটার আসলে অনেক সাহস আছে। তারপর আমরা দেখি ও সবাইকেই জানিয়ে দেয় এখানে যে যাই করবে না কেন আমি সবসময় সত্যটাই বলবো, আমি কখনোই মিথ্যে বলবো না, তার জন্য আমার সামনে সাবধানে থেকো। এরপর দেখা যায় একটা মিটিং হয়, ওরা সিদ্ধান্ত নেয় যে ইয়নহুকে ওরা রাখবে কিনা, তাই একটা ভোটিং করা হয়। সবাই তো এখানে ভোট দেয় আর এরপর আমরা দেখি এখানে সিওজিন আগে থেকেই একটা ভোট বেশি নিয়ে রেখেছিল যাতে করে মেয়েটা এখানে কাজ করতে পারে। আর ও নিজেও ওকে ভোট দিয়েছিল আর তাই রেজাল্ট অনুযায়ী ও তো এখানে কাজ করতে পারবে। ওর এরকম ফিরে আসাতে ওর ফ্রেন্ডরা তো অনেক বেশি খুশি হয় আর ইয়নহু বেশ খুশি হয়ে যায়, কিন্তু ওর ওই ফ্রেন্ডের উপর ওর অনেক রাগ হচ্ছিল। এরপর সিওজিন তো ওর সাথে কথা বলে আর ওকে তো অ্যাপ্রিসিয়েট করে আর তারপর বলে এরপর আর কোনো ভুল করা চলবে না, ভালো করে কাজ করো, তাহলে এখানে পার্মানেন্ট হতে পারবে। এরপর আমরা দেখি ও তো এই কথাগুলো ভালো করে শুনে নেয়। এরপর আমরা দেখি দো তো কাংকে অনেক বকাবকি করে, বলে তুমি এই কাজটা কিভাবে করলে, তুমি আমাদের ফ্রেন্ড হওয়ার যোগ্যই নয়। ও তো বলে জবটা বাঁচানোর জন্যই আমি এমন করেছি, কিন্তু দৌড় তো অনেক রাগ হয়ে যায় আর ওকে তো মারতে থাকে, বলে আমাদের থেকে তুমি দূরেই থেকো। এরপর আমরা সিওজিনকে দেখি, ও তো ওর টিমের সবার নিয়ে একটা মিটিং করছিল আর সেখানে ও জিজ্ঞেস করে আমি একজনকে একটা কাজে পাঠাতে চাই। তখন তো ইয়নহু বলে সেই কাজটা আমি করতে চাই আর তারপর ওর তো উল্টোপাল্টা প্রশ্নের জবাব দিতে থাকে। এতে করে ওর তো অনেক রাগ হয়ে যায় আর বলে নিজের মুখকে সামাল দিয়ে রাখো আর একটা পেন ওর দিকে ছুঁড়ে মারে আর ও তো এটা ওর নাক দিয়ে আটকে ধরে রাখে আর বলে আমি সব কিছুই করতে পারবো। ওর এরকম পাগলামি দেখে সিওজিন তো হাসতে থাকে আর বলে ঠিক আছে তুমি ওখানে চলে যেও। এদিকে আমরা দেখি ম্যানেজার তো অনেক বেশি জেলাস ছিল ডিরেক্টরের উপর আর নিজের নামে তো সে একটা নেম প্লেটও বানিয়ে রেখেছিল যে সে কখনো না কখনো তো ডিরেক্টর হবেই, কিন্তু এটা তো তাড়াতাড়ি সম্ভবই হচ্ছিল না, লোকটা রিটায়ার্ডও যাচ্ছিল না আবার কিছু হচ্ছিল না। এরপর আমরা দেখি ইয়নহু তো ওইখানে চলে যায়, ও টেম্পোরারি হয় ওকে তো খুব করে ভালো ট্রিটও করে না। এরপরে ও তো ডক্টর সুয়ের সাথে দেখা করতে যায় আর সেখানে যাওয়ার পরে ডক্টর সুকে দেখেও ও অনেক বেশি চমকে যায়, ও তো পড়েই যাচ্ছিল। তখন ডক্টর সু তো ওকে ধরে ফেলে আর ওরা অনেক কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি অফিসে ফিরে ওকে তো অনেক বকা শুনতে হয়, ও যে কাজের জন্য গিয়েছিল সেটা করতে পারেনি আর একটা পেপার আনার কথা ছিল যেটা তো ওকে দেয়নি, ও টেম্পোরারি হয়। তার জন্য ওর ফ্রেন্ডরা আর ও মিলে একটা প্ল্যান করতে থাকে যে যেভাবেই হোক ওটা তো আনতেই হবে। আর সিওজিনকে ও সামনে দেখে অনেক বেশি রাগ হতে থাকে ওর। এরপরে রাত্রেবেলায় ও তো ওর ফ্রেন্ডের ড্রেস চুরি করে নেয় যাতে করে ও একটা প্ল্যান করতে পারে। পরদিন আমরা দেখি যে ও তো এই ড্রেসগুলো পরে ওইখানে চলে যায় আর সাথে ওর ফ্রেন্ডও থাকে। ও এমনটা ভাব করে ও সিওর কোনো একজন ভাতিজি হয় আর যার জন্য ও এরকম সেজে এসেছিল। ও এখানে যে অ্যাটিটিউড দেখাতেও শুরু করে দেয় আর বলে তোমাদের এত সাহস হয় কি করে যে যেই পেপারটা আমি নিতে এসেছি সেটা আমাকে দাওনি। লোকটা তো ওকে দেখে ভয় পেয়ে যায় আর সাইড থেকে দৌত বলে যে এ কে তুমি ভালো করে জানোই না, সিওর ভাতিজি সে। তখন লোকটা তো তাড়াতাড়ি করে ওকে পেপারটা দিয়ে দেয় আর ওকে সরি বলে, বলে এমনটা আর হবে না। আর ও তো বলে দেয় যে টেম্পোরারি এমপ্লয়ারদের সাথে কখনোই এমন করবে না, ওর এই কাজকে তো ওর ফ্রেন্ড অ্যাপ্রিসিয়েট দেয়। পেপারটা নিয়ে এসে ও তো সিওজিনকে দেয়। এরপর আমরা দেখি যে ওরা তো মিটিং করছিল
আর এখানেও ম্যানেজার বারবার শুধু ডিরেক্টরের জায়গাটাই দেখছিল। সিওজিন তো ইয়নহোর কথা বলে যে সে খুব ভালো কাজ করছে, আর তারপর ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। আজ ওদের সাথে সিওজিনও আসে। এরপরে ওয়েটার যখন খাবার দিয়ে যায়, এই খাবারগুলো তো ইয়নহো সার্ভ করতে থাকে। ও আসলে পার্ট টাইম জব করতে করতে ওর এরকমটা অভ্যাস হয়ে গিয়েছে, আর যেটা ওর কাছে অনেক বেশি পরে এম্বারেসিং লাগে। ওর ফ্রেন্ডরা বলে তোমাকে অনেক সাবধান থাকতে হবে যাতে করে কেউ কিছু বুঝতে না পারে তুমি আগে কি কাজ করেছো। আর তারপর ওর ফ্রেন্ডও ওকে সরি বলে আর ওদের মিল হয়ে যায়। এরপর আমরা সিওজিনকে দেখতে পাই। সিওজিন তো জানতে পারে ওদের তিনজনকে কেউ একজন রিকোয়ার করছে, তার জন্যই ওদের এখানে জব হয়েছে। তখন সে তো অনেক রেগে যায়, বলে এভাবে তো কাউকে জব দেওয়া যাবে না। এরপর আমরা দেখি ও তো তাড়াতাড়ি ম্যানেজারের কাছে যায় আর গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকে যে এই কাজটা কে করেছে, এভাবে কারোর জব দেওয়া কি ঠিক নাকি, তাদের ইন্টারভিউ নিয়ে ভালোভাবেই তাদের জব দিতে হবে। ম্যানেজার তো ওর কথা এড়িয়ে যায়। এরপর আমরা দেখি যে সিওজিন ওদের তিনজনের সাথে কথা বলে, সেখানে ম্যানেজারও থাকে। সিওজিন ওদের জিজ্ঞেস করে তোমাদের এখানে কে পাঠিয়েছে। ওরা তো বলে আমরা সত্যিই জানি না। এদিকে আমরা দেখি এগুলো তো ডক্টর সু করেছে। ডক্টর সু তো ম্যানেজারকে বলিয়ে ওদের তিনজনকে জব দিয়েছে যাতে করে ওরা এখানে চাকরি করতে পারে, এটা টেম্পোরারি। এগুলো ওরা জানতে পারে, কিন্তু কে জব দিয়েছে এটা জানতে পারে না। এদিকে ওর গার্লফ্রেন্ডও ওকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে নিজের যোগ্যতায় তুমি কিছুই করতে পারলে না। এরপর ওদের তিনজনকে একটা জায়গায় পাঠানো হয় যেখানে একটা লোককে কনভিন্স করতে হবে। লোকটা ওদের কোম্পানির সাথে কাজ করতে রাজি হয় না, আর এই লোকটার ফোমের একটা মিল ছিল। লোকটা বারবার ওদেরকে ফিরিয়ে দিচ্ছিল আর বলছিল এখানে আর দ্বিতীয়বার এসো না, তোমাদের কোম্পানির সাথে আমি কোনো কাজ করতে চাই না। ওরাও তো নাসুরবান্দা, ওরা যেভাবেই হোক লোকটাকে কনভিন্স করবে। এদিকে সিওজিন তো জানতে পারে যে ডক্টর সুয়ের সাথে ম্যানেজার অনেক বেশি দেখা করে, আর নিশ্চয়ই ওরা কোনো একটা প্ল্যান করে এই তিনজনকে এখানে পাঠিয়েছে। এরপর আমরা দেখি যে ও তো সিওর সাথে দেখা করতে যায় আর সিওর সাথে ও কথা বলতে থাকে। সিও তো এখানে সিওজিনকে অনেক বেশি পছন্দ করে যে ও খুব ভালো কাজ করছে। ওদের তিনজনের মনে অনেক বেশি খারাপ ছিল, ওরা কিভাবে লোকটাকে কনভিন্স করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু ওরা তো হাল ছাড়বে না। ইয়নহো তো পার্টসের মধ্যে জিনার একটা ছবি দেখে ফেলে। এরপর আমরা দেখি পরদিন ওরা তো অনেক খাবার নিয়ে যায় লোকটার জন্য যাতে করে লোকটাকে ওরা কনভিন্স করতে পারে, কিন্তু লোকটা কিছুতেই ওদের কোনো কথা শুনে না। আর এবার তো উনি অনেক বেশি রেগে যায়, খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে এখান থেকে চলে যাও। তারপরে লোকটা যখন চলে যাচ্ছিল ইয়নহো তো ওনার শার্ট ধরে টান দেয়, আর এতে করে ওমার ড্রেসটা একেবারেই নষ্ট হয়ে যায়। আর তারপর ওখান থেকে ওদেরকে বের করে দেওয়া হয়। ওদের চাকরিটা এবার আর থাকলো না। এখানে এসে ওদেরকে অনেক বকা শুনতে হয় এরকম কাজের জন্য। আর তখনই সেখানে একটা ফোন চলে আসে। ও তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করে জানতে পারে লোকটা ওদের সাথে কাজ করতে রাজি হয়ে গিয়েছে। আসলে তখন যদি উনি শার্টটা না খুলতো তাহলে ওনার অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। ওনার আসলে একটা রোগ ছিল। লোকটা কাজ করতে রাজি হয়ে যায়, ও তো অনেক বেশি খুশি হয়। এই যাত্রায় চাকরিটা ওদের বেঁচে গেল, আর ওরা তিন ফ্রেন্ডই অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে সিওজিনও অবাক হয় যে ওরা এমন কি করলো, লোকটা কাজ করতে রাজি হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও তো কিছু ফাইল নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে এগুলো সব পড়ে যায়। আর ডক্টর সুও সেখানে আসছিল, ওকে দেখে এগুলো তো তুলে দেয়। আর ওদের দুজনের একসাথে হাসতে দেখে সিওজিনের অনেক বেশি রাগ হয়, আর মনে মনে ভাবতে থাকে লোকটা এখানে কি করছে, আর তাকে তো অনেক পরিচিত লাগছে। তখন ওর মনে হয় এটা তো ডক্টর সু। ইয়নহুর একটা ভুলের জন্য ওকে তো চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর তার জন্য ওর তো অনেক বেশি রাগ হয়। বাইরে এসে ও একটা গেম খেলতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এটা তো সিওজিন, আর তার মাথার উপর ও মারতে থাকে। এরপরে ওর ফ্রেন্ড তো ওকে একটা চাকরি দিয়ে দেয়, বলে এখানে তোমাকে হাউস ক্লিনিং এর কাজ করতে হবে। তারপর ও তো ওইখানে চলে যায়। এই বাসাটা ও খুবই নোংরা ছিল, তাই ও এখানে কাজ করতে আসে। আর তারপর লেগে পড়ে, এখানে খুব সুন্দর করে ও কাজ করতে শুরু করে দেয়। সব কিছুই সুন্দর মতো ক্লিন করে ও তো রান্নাও করে। এরপর ও তো সব কিছু ঠিকঠাক করে চলে যায়। আর এই বাড়িটা তো সিওজিনের ছিল। সিওজিন নিজের বাসা নিজেই চিনতে পারছিল না, বাসাটা এত সুন্দর করে ক্লিন করা হয়েছিল। আর খাবারটাও ওর তো অনেক বেশি ভালো লাগে। আর ও মনে মনে ভাবতে থাকে বেশ কিছুদিন পর ভালো একটা হাউসকিপার পাওয়া গেল। পরদিন অফিসে যাওয়ার সময় ও তো একটা নোট লিখে যায় যে খাবারটা খুবই ইয়ামি ছিল। তারপর আমরা দেখি যে ইয়নহো তো মন দিয়ে কাজ করতে থাকে। আর তারপর ও তো ওইখানে একটা ছবি দেখতে পায়,
আর ছবিটা দেখে তো ও একেবারেই অবাক হয়ে যায় যে ও কার বাসাতে কাজ করছে, যার জন্য নাকি ওর জব চলে গিয়েছে। তাড়াতাড়ি ও যখনই পালাতে যাবে তখনই তো সেখানে সিওজিন চলে আসে আর ও আলমারির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সিওজিন ওয়াশরুমে গেলে ও তাড়াতাড়ি আবারও পালানোর প্ল্যান করে, কিন্তু এটাতেও সম্ভব হয় না। ও তো ওর বাসাতে একেবারে কমফোর্ট হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা দেখি সিওজিন তো একটা সাউন্ড শুনতে পায় আর তারপরে ও একটা লাঠি নিয়ে ওখানে যায়। গিয়ে দেখতে পায় এখানে তো কেউই ছিল না। আর তারপর ও তো বুঝতে পারে এখানে কেউ একজন অবশ্যই আছে। আর তখনই সেখান থেকে তো ও বের হয়ে আসে। ওকে দেখে সিওজিন অনেক বেশি ভয় পায় আর বলে, তুমি এখানে কি করছো? ও তো তখন বলে, একটু শান্ত হও, আমি সব কথা বলছি। তারপরে তো ও বলতে থাকে যে জব চলে যাওয়ার পরে ও তো এগুলো করতেই শুরু করে, আর ও জানতো না এটা ওর ঘর ছিল। আর যখন জানতে পারে ও তো এখান থেকে পালাচ্ছিল, কিন্তু এটাও তো আর সম্ভব হয়নি, ও ধরা পড়ে গিয়েছে। সিওজিন তো বলে, আমি ভাবতেই পারছি না তুমি এগুলো করছো। ও বলে, আমার তো কিছু করার ছিল না। এরপর আমরা দেখি ও তো ডক্টর সুইয়ের ছবি দেখায় আর বলে, লোকটাকে তুমি কিভাবে চিনো? তখন ও তো বলে, এই লোকটা আসলে কিছু ফার্নিচার নেবে। এরপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে আর কিছু দূর যাওয়ার পরে ও তো নাচতে থাকে। আসলে ওর জবটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। ও এরকম হাউসকিপিং এর কাজ করছে দেখে এটা দেখে সিওজিনের অনেক খারাপ লাগে আর তাই ওকে আবারও জবে নিয়ে নেওয়া হয়। আর এটা জানার পরে ও তো ডান্স করছিল। ওর খুব ভালো লাগে, ও আবার কাজটা ফিরে পেয়েছে। সিওজিন উপর থেকে ওকে দেখতে পায় আর হাসতে থাকে। পরদিন ও আবারও জবে ফিরে আসে আর ও জবে ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়। সিওজিন জিনাকে অনেক রাগ করতে থাকে, কেননা ওর জন্যই এই চাকরিটা ওর চলে গিয়েছিল। ভুলটা আসলে জেনার ছিল, কিন্তু তার মাসুল তো দিতে হয়েছিল ইনহাকে। এরপর আমরা দেখি যে ডক্টর সু তো ওদের অফিসে দেখা করার জন্যই চলে আসে। ডক্টর সু তো বলে, আমি তোমাদের কোম্পানি থেকে অনেক ফার্নিচার নিব, তাই নিজেই চলে আসলাম। আর তার জন্য ওর সাথে ইনাকে নিয়ে নেয়, বলে আমি ওর সাথেই কাজ করতে চাই আর ওর পছন্দ অনুযায়ী সবকিছু নিতে চাই। ইনহার সাথে ওনার তো খুব ভালো সম্পর্ক হয়ে যায়। দূর থেকে এগুলো সিওজিন দেখতে পায় আর ওর তো অনেক রাগ হয়। এরপর আমরা দেখি ওরা তো কোম্পানি থেকে একটা ট্যুরে যাবে, কিন্তু তার আগে সবাই একই টাইপের ড্রেস পরে নেয় আর একই সাথে ফটো তোলার জন্য বাইরে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সিওজিন তো ইনহাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি এখানেই দাঁড়াও। আর এরপর ওদের তো সবার একসাথে ছবি নিয়ে নেওয়া হয় আর ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। ছবি তোলা হয়ে গেলে আমরা দেখি ওরা সবাই তো বাসের মধ্যে যায়। সেখানে যে যার যার মতো সিটে বসে পড়ে, শুধু ইনহাই কোনো জায়গা পায় না। ও দেখতে পাই সিওজিনের পাশে একটা সিট ফাঁকা আছে। ও চুপচাপ কোনো রকম গিয়ে বসে পড়ে, কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল। সিওজিন তো ওখানে গান শুনছিল আর ও তো চেক করতে থাকে যে ও কি ঘুমিয়ে পড়েছে কিনা। ও যখন টাস্ক করে সিওজিন তো বলে, আমি এখনো ঘুমাইনি, তুমি কি চেক করতে চাও? ও তো বলে, কিছুই না। এগুলো বলতে বলতেই গাড়িটা তো অনেক জোরে ব্রেক করে আর গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু সিওজিন তো ওর হাতটা এনার দিকে এগিয়ে দেয়। এরপর ওদেরকে তো হাসপাতালে নিয়ে আসা হয়। অনেকেরই অনেক রকম চোট লেগেছিল। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে, তোমাকে চেক আপ করাতে হবে। ও বলে, না না, আমি চেক আপ করাবো কেন, আমার তো খুব একটা লাগেনি, শুধু মাথাতে একটু লেগেছে। আর তারপর ও ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, কেননা চেক আপ করলে ধরা পড়ে যাবে ওর অনেক বড় একটা রোগ আছে। এরপর আমরা দোকে দেখি, দো তো ওর গার্লফ্রেন্ডের টেক কেয়ার করে আর বলে, তুমি ঠিক আছো কিনা, কিন্তু এখানেও মেয়েটা অ্যাটিটিউড দেখায়। এরপর আমরা দেখি যে সিওজিন ওকে তো খাবার খাওয়ায় আর বলে, তুমি এভাবে কেন পালিয়ে আসলে? ও তো বলে, এরকম তো কিছুই নয়। তারপর ও তো বলতে থাকে, আমি লাইফে অনেক কিছুই করতে চেয়েছি, কিন্তু কিছুই করতে পারিনি। মরার আগেই শুধু আমি একটা জায়গাতেই যেতে চাই যেখানে অনেক ফুল আছে, আর এগুলো আমি স্পর্শ করতে চাই আর দেখতে চাই, কিন্তু এই পার্ট টাইম জবের জন্য আমি তো সময় করতে পারি না। এখানে বেঁচে থাকাটাই আমার জন্য অনেক কষ্টকর হয়ে উঠেছে, আর আমার জন্য আমার ভাইও অনেক বেশি কষ্ট করে। তখন আমরা দেখি ও তো দুটো টিকিট কাটে আর বলে, আমার সঙ্গে এসো। আর তারপরে ওকে তো ওর গ্রামে নিয়ে যায়। এটা ছিল সিওজিনের গ্রাম, আর এইখানে অনেক ফুল ছিল আর যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এখানে আসার সাথে সাথে ওর মনটা ভালো হয়ে যায়। এখানে আমরা সিওজিনের বাবাকে দেখি।
ওর বাবা তো ওদের জন্য খাবার দেয়। আর তারপরে সে তো বলতে থাকে, একমাত্র তুমি একজন মেয়ে যাকে আমার ছেলে বাড়িতে নিয়ে এসেছে। এর আগে কখনোই সে কোনো মেয়েকে এই বাড়িতে নিয়ে আসেনি। খুব ভালো হয়েছে তোমার সাথে পরিচিত হয়ে। আর বাবার সাথে ওর সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। সিওজিন তো এখানে সবকিছু ক্লিন করে। আর ওকে এরকম দেখে ইনহা তো হাসতে থাকে, বলি তোমার এত অ্যাটিটিউড, এটা তো এখানে এসে দেখলে বুঝতেই পারতাম না। এরপর সিওজিন তো ওর গ্রামটাকে ঘোরায়, আর এই গ্রামটা পুরা যেন ফুলে ঢাকা ছিল। ও তো এখানকার সবকিছু অনেক পছন্দ করে, কিন্তু ওর অনেক খারাপও লাগে যে ও আর বেশি দিন বাঁচবে না। এরপর আমরা দেখি ওইখানে সিওজিন তো চলে আসে। রাতে ওরা যখন বাড়িতে ফিরছিল ওরা দুজন একসাথেই ছিল। সিওজিন তো ওকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে যায়, কিন্তু তখনই সেখানে বিড়াল ডেকে ওঠে। আর বিড়ালের ডাকেও বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে অফিসে অনেক রাগ দেখালেও মনে মনে সে অনেক বেশি ভীতু ছিল, আর এটা তো আজকে ও জেনেই ফেললো। তারপর আমরা দেখি ওকে তো বাসা পর্যন্ত পৌঁছে দেয়, আর তারপর বলে নিজের খেয়াল রেখো, কোনো সমস্যা হলে আমাকে বলো। তখন ইনহা তো ওকে থ্যাঙ্কস বলে, আর ওখান থেকে ও তো চলে যাচ্ছিল। এরপর আমরা দেখি ও যতক্ষণ উপরে না ওঠে ততক্ষণ সেখানে সিওজিন দাঁড়িয়ে থাকে। পরদিন ওরা সবাই তো ক্যান্টিনে খাবার খাচ্ছিল। সেখানে আমরা দেখি যে ম্যানেজার আর ও তো চলে আসে। সিওজিনকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ে, আর তারপর সিওজিন তো ওইখানে তাড়াতাড়ি গিয়ে ইনহার পাশেই বসে পড়ে। ইনহার পাশে বসাতেই ইনহা তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। সিওজিন তো এটা বুঝতে পারে যে মেয়েটা লজ্জা পাচ্ছে। এরপর আমরা জিনাকে দেখি। জিনা তো অন্য একটা ছেলের গাড়িতে করে ওর বাসার সামনে এসে নামে, আর দো তো এটা দূর থেকে দেখতে পাই। দো এটা দূর থেকে দেখতে পেয়ে অনেক বেশি কষ্ট পায়, আর ও তো এবার কনফার্ম হয়ে যায়। তার জন্য ও তো ওর গার্লফ্রেন্ডকে এইবার ফাইনালি ছেড়ে দেয়। এরপর আমরা সিওজিনকে দেখি। সিওজিন তো ডক্টর সুয়ের একটা বই পড়ে, যেখান থেকে ও জানতে পারে যে 3 জন সুইসাইড করতে যাচ্ছিল, আর সব ঘটনাটাই। তার জন্য ও আগে থেকে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর এরপর যখন ইনহা আসে, ইনহাকে জিজ্ঞেস করে তুমি আমার জন্য সুইসাইড করতে যাচ্ছিলে, কিন্তু কেন? ও তো কোনো অ্যান্সার দেওয়ার আগে মাটিতে পড়ে যায়, আর ও তো জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে সিওজিন অনেক ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে যায়। কিন্তু তখনই ওর ফ্রেন্ড আসে আর ভাবে যে ছেলেটা হয়তো ফ্রড, আর ওকে তো মারতে থাকে, বলে আমার ফ্রেন্ডের সাথে তুমি কি করেছো। তারপরে খুব কষ্ট করে ওকে রুমের মধ্যে নিয়ে যায়। সিওজিন তো বাসায় ফিরে আসে, আর তারপর যখনই দরজা অন করে সেখানে তো উনি একজন মহিলাকে দেখতে পায়। আর এটা তো কেউই ছিল না, এটা ইনহার মা ছিল। ইনহার ভাই এসেছে। ওকে এরকম অবস্থায় দেখে সবাই বলে তোমার কি হয়েছে? ও তো বলে আমার সাথে তো আমার বসও ছিল। তখন ওর ফ্রেন্ড বলে কোন বস? আমি তো একটা ছেলেকে পিটিয়েছি। তখন ও তো বলে ওটা আমারই বস ছিল। আর ও জানতে পারে ওর মা তো ওর বসেরই বাসায় গেছে। এটা জানার পর বলে তোমরা এটা কেন করতে দিলে, মাকে কেন আটকালে না? ও তো অবাক হয়ে যায় আর বলে তাড়াতাড়ি গিয়ে আটকাতে হবে। এদিকে ইনহার মা তো সিওজিনকে অনেক খাবার খাওয়ায়, আর সে অনেক টাটকা খাবার নিয়ে আসে। সে টাটকা খাওয়ানোর জন্য একেবারে তাজা ফিশ ধরে নিয়ে আসে। আর এতে করে ও তো অনেক ভয় পাচ্ছিল। আর এরপর সেখানে ইনহার চলে আসে, দেখে ওর মা ওর বসকে কিছু একটা দিচ্ছে। তখন ও ভাবে হয়তো কিছু টাকা দিচ্ছে যাতে করে ওর জবটা থেকে যায়। তারপর তাড়াতাড়ি ওর মাকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি যে সিওজিন তো দেখতে পাই যে সে আরও অনেক খাবার নিয়ে এসেছে, যেগুলো অনেক বেশি ইয়ামি ছিল। আর ও তো অনেক খুশিও হয়। এদিকে ইনহা তো ওর মাকে অনেক বকাবকি করে যে তুমি এমনটা কেন করলে। ওর মা রাগ করে ওখান থেকে চলে যায়। ও মাকে আটকানোর জন্য বাইরে বের হয়ে আসে। তখন সিওজিনও এটা দেখতে পায়, কেননা ওরা একই মহল্লাতে বাস করত। সিওজিন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এগোতে গিয়েও যায় না, ভাবে ও হয়তো অনেক এম্বারেসিং ফেল করতে পারে। এরপর আমরা ডক্টর সুকে দেখি। ডক্টর সু তো ওর বাবার সাথে দেখা করতে আসে, আর ও ছিল সিওর ছেলে। এরপর আমরা দেখি যে উনি তো বলতে থাকে যে তোমার ডক্টরি কেমন চলছে। ডক্টর সু তো বলে আমি ডক্টর কখনো হতেই চাইনি, আমি তো বিজনেসম্যান হতে চেয়েছিলাম, তোমার জন্য আমাকে এরকমটা করতে হয়েছে। আর বাবার সাথে অনেক ঝগড়া করে। ও তো বলে আমি বিজনেস করতে চাই আর তোমার কোম্পানিতে বসতে চাই। এদিকে সিওজিন তো মনে মনে ভাবতে থাকে ও আসলে আজকে একটা ফোন গিফট করবে, আর তার জন্য ইনহাকে কি বলবে এগুলোই ভাবছিল। এরপর আমরা দেখি ইনহা তো ওখানে চলে আসে। সিওজিন তো ওকে বলতে থাকে যে আমার কাছে একটা ফোন আছে, আর স্পন্সরের জন্য একটা ফোন এসেছে আমার কাছে, আর এটা তো আমার লাগবে না, তাই তুমি এটা রাখতে পারো। এটা ভেবে নিও যে হয়তো কোম্পানির পক্ষ
পক্ষ থেকে তোমায় দেওয়া হলো। ও তো আসলে নিতে চায় না, বলে এগুলোর দরকার নেই, কিন্তু ওর আসলেই ফোনের দরকার ছিল, পরে ওটা নিয়ে নেয়। আর তারপর মাকে ফোন করে সরি বলে। এরপর আমরা দেখি ডক্টর সু তো সিওজিনের সাথে দেখা করতে আসে আর বলে আমি চলে আসলাম তোমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য। সে আসলে ইনহাকে নিতে এসেছে, কিন্তু ও তো যেতে দেয় না, বলে আমাদের কাজ আছে। তার জন্য ইনহাকে নিয়ে ও তাড়াতাড়ি একটা ওয়ার হাউসে চলে যায় আর বলে ওখানে আমাদের কাজ আছে, তাড়াতাড়ি ওখানে চলো। তারপর আমরা দেখি ওরা তাড়াতাড়ি ওয়ার হাউসে পৌঁছে যায় আর সেখানে একটা ফটোশ্যুটও ছিল। ইনহা তো ওখানে কাজ করছিল, হঠাৎ করে একটা দেয়াল ওর উপরে পড়ে যাচ্ছিল যেটা ফেক ছিল, কিন্তু এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তাড়াতাড়ি ওরা দেখতে যায় ইনহার কিছু হয়েছে কিনা, কিন্তু ওখানে তো একটা টেবিল ছিল, যার জন্য আগে থেকেই টেবিলের মধ্যে ও ঢুকে পড়েছিল। কিন্তু সিওজিনের অনেক তো রাগ হয়ে যায় আর ওর উপর চিল্লিয়ে বলে যে তুমি কেন অ্যালার্ট থাকো না, সবসময়ই বিপদে পড়ো, যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো। ইনহার তো এরকম বকা শুনে অনেক রাগ লাগে, কিন্তু সিওজিন ওর তো ভালোবেসেই কথাগুলো বলেছিল, তাই তো ও রাগ করে ফোনটা ফেরত দিতে চায়। তারপর আবার ভাবে দরকার নেই, একটু রাগ করেছে তো কি হয়েছে, কারণ ফোনটা ওর আসলে অনেক বেশি দরকার ছিল। তখনই তো আমরা সেখানে ডক্টর সুকে দেখি। ডক্টর সু তো ওর সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় আর বলে আমার সাথে চলে এসো। আর তারপর ডক্টর সু তো ওকে একটা জায়গায় খাবার খাওয়াতে নিয়ে যায়। ওরা দুজন অনেক কথা বলে আর দুজন অনেক ফ্রেন্ডলিও হয়ে ওঠে। তারপর আমরা দেখি কোম্পানিতে কাঙের মা আসে কাঙকে দেখার জন্য, আর এরপর দো তো ওর মাকে ওর কাছে নিয়ে যাচ্ছিল। কাঙের মা আসলে জানতো না তার ছেলে এখানে টেম্পোরারি এমপ্লয়ার। তারপর উনি তাড়াতাড়ি ওখানেই এগিয়ে যাচ্ছিল, এদিকে কাং তো অনেক ভয় পেয়ে যায় আর তারপর বলে আমার মা সত্যি কিছু জানে না। আর এরপর ওরা দুজন একটা প্ল্যান করে, ওইখানে হঠাৎ করেই অ্যালার্ম বেজে ওঠে, ফায়ার অ্যালার্ম, সবাই ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওরা দুজন আস্তে আস্তে উঠে আসছিল। যখন ওরা রুমের কাছে আসে ওরা দেখতে পায় ওখানে ওর মা দাঁড়িয়ে আছে। আসলে এটা তো ইনহা করেছিল ফ্রেন্ডকে বাঁচানোর জন্য। ওর মা তো ওকে জ্বর মারে আর বলে কেন মিথ্যে বলেছো, তুমি এইগুলোই কেন করছো, এগুলোই কেন করতে হবে, আমাদের সব কিছুই পড়ে আছে, তুমি কেন ওর বাবার সাথে বিজনেস করতে পারো না। ও তো আসলে নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর মা রাগ করে ওখান থেকে চলে যায়। এরপরে ওদের কোম্পানিতে একজন রিপোর্টার আসে আর ওদের কাছে সব ইন্টারভিউ নিতে থাকে। সবাই তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিল। এরপরে ইনহাকে ডাকা হয়, কিন্তু ইনহা তো সব সত্য বলে দেয়, বলে যে এখানে টেম্পোরারি এমপ্লয়ারদের দিয়ে অনেক কাজ করানো হয়, যেগুলো আমাদের করার কথা নয় সেগুলোই আমাদের দিয়ে করানো হয়। ও এখানে সব কিছুই সত্য বলে আর বলে তারপরেও আমি এখানে কাজ করে অনেক হ্যাপি। এই কথাগুলো বলাতে সবাই তো অনেক বেশি রেগে যায়। সবাই তো ওকে বলতে থাকে এগুলো তুমি না বললেও পারতে, কিন্তু সিওজিন ওর সাইড নেয় আর বলে ও সত্যই বলেছে, তোমাদের কাজ কেন তুমি ওদের দিয়ে করাও, এগুলো তো ওর করানোর কথা ছিল না, আসলে সবাই ওদের দিয়ে অনেক বেশি কাজ করাতো। এরপর আমাদের কেউ তো ফ্রুটস কিনতে যায় আর তারপর খেয়াল করে সেখানে সিওজিনকে দেখে বলে তুমি এখানে কি করছো, ও তো বলে আমি তো তোমার নেইবার, তাই তো দেখা হবেই। এরপর আমরা দেখি ও যখন চলে যাচ্ছিল ওখানে একটা বেড়াল চলে আসে, যেটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়। পরদিন কাজ করতে করতে ইউনহো তো অফিসেই ঘুমিয়ে পড়ে আর সিওজিন তো এটা দেখতে পেয়ে নিজের কোটটা খুলে ওর গায়ে দিয়ে দেয়, যাতে করে ওর ঠান্ডা একটু কম লাগে। কিন্তু তখনই ওর ঘুমটা ভেঙে যায় আর ওর সাড়া পেয়ে তাড়াতাড়ি সিওজিন তো লুকিয়ে পড়ে একটা টেবিলের নিচে চলে যায়, যাতে করে ও ওকে দেখতে না পায়, না হলে কি ভাববে। কিন্তু এতে তো কাজ হয় না। তখনই তো ওর কাছে একটা ফোন চলে আসে আর সিওজিনকে ও দেখে ফেলে। তখন সিওজিন বলে তোমার ঠান্ডা লাগছিল আর আমার একটা কলম ওখানে পড়ে গিয়েছিল। আমরা দেখি ইনহা তো সবই বুঝতে পারে। এরপর আমরা ওদের দুই ফ্রেন্ডকে দেখতে পাই। দো তো ওকে বলতে থাকে তুমি কেন মিথ্যে বলেছো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এরপর আমরা দেখি দো আর ইনহা দুজন রাত জেগে কাজ করছিল। তখন ওদের দুজনের অনেক ঘুম পাচ্ছিল। ওরা আসলে এখানে ফার্নিচারের প্রাইস সেট করছিল আর তারপর এভাবে রেখে ওরা তো ওখান থেকে চলে যায় আর কেউ এসে এগুলো উল্টোপাল্টা করে দেয়। পরদিন তো ওদের কাছে প্রচুর ফোন আসতে থাকে এগুলো অর্ডার করার জন্য, কেননা সব কিছুর প্রাইস একেবারে কমিয়ে এটা ছাপানো হয়েছে, যাতে করে ওদের কোম্পানির অনেক লস হতে পারে, তাই ওরা একটা ক্যান্সেল করে দেয়। এরপর আমরা দেখি এর জন্য তো ইনহাকে অনেক রাগ শুনতে হয়, কেননা এই দায়িত্বে ওই ছিল। দূর থেকে এগুলো সিওজিন দেখতে পায় আর ইনহার সাথে কথা বলার জন্য সিওজিন ওকে ফোন করলেও তো ফোনটা ধরে না।
পরদিন অফিসে গিয়ে সিওজিন দেখতে পায় ওই ম্যাগাজিনে লেখা ছিল শর্ত সাপেক্ষে এগুলো চেঞ্জও করা যেতে পারে। আর তার জন্য ও তাড়াতাড়ি ওর হাউজে ফোন করে আর বলে সব কিছু ক্যান্সেল করতে আর এটা আবার ঠিক করে পাবলিশ করার জন্য। এরপর আমরা দেখি এই কাজটা যে করেছে তাকে তো ধরা হয়। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় এটা অন্য একটা ছেলে করেছে। তখন ছেলেটা বলে আমাদের থেকে তো টেম্পোরারি এমপ্লয়ারদেরই বেশি কাজ দেওয়া হয় আর ওদের ইম্পর্টেন্সও। এদিকে আমরা দেখি যে ইনহা তো ওর ফ্রেন্ডদের রুমগুলো ক্লিন করে দেয়। আর তারপর ও যখন বাসায় ফিরছিল তখন সিওজিন ওকে দেখে ফেলে আর বলে তুমি এগুলো কেন করো। তারপর আমরা দেখি সিওজিন তো ওর জন্য অনেক টেনশন করতে থাকে আর ওর সাথে কথা বলার চেষ্টা করে। তখনই ছাদে তো আমরা ইনহাকে আসতে দেখি আর ও উপর থেকে দেখতে পায় যে নিচে কেউ একজন আছে, কিন্তু ও তো বুঝতে পারে না এটা কে ছিল। পরদিন সকালবেলা ওর বাড়ির সামনে থেকে ওকে তো পিক করে নেয় আর বলে যে আমরা একটা জায়গায় যাচ্ছি। আসলে সিওজিন ভাবছিল ওর মনটা হয়তো খারাপ, এই ঘটনার জন্য সবাই তো ওকে অনেক বকেছে। আর তারপর ওকে পুরাতন স্কুলে ওকে নিয়ে যায়। সেখানে আসার পরে ওর তো অনেক ভালো লাগে আর মনটাই ভালো হয়ে যায়। সেখানে একজন পুরাতন ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়। সিওজিন ওদের দুজনকে একসাথে দেখে ওর তো অনেক বেশি জেলাস হচ্ছিল। তখন সিওজিন জিজ্ঞেস করে এটা কি তোমার বয়ফ্রেন্ড নাকি। ও তো বলে সে আমার বয়ফ্রেন্ড না, আমরা খুব ভালো বন্ধু আর আমার কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। আর তারপর ওরা ওইখানে বেশ সময় কাটায়। তারপর আমরা দেখি ও তো ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর তারপর ওকে জিজ্ঞেস করে যে কেন তুমি তোমার চেক আপ করাচ্ছ না। আসলে ও এরকমটা করছিল ওই বই থেকে ও জেনে গিয়েছিল যে আসলে ইনহা অনেক অসুস্থ আর তার জন্য ওকে চেক আপ করাতে নিয়ে যেতে চাচ্ছিল। ইনহা তো বলে আমি আর কয়দিনই বাঁচবো, আমি খুব ভালো সময় কাটাচ্ছি, তাই আমি আর হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না। 6 মাস পরে আমি এমনিতেই মারা যাব। এরপর ও বাসায় এসে ও অনেক কান্না করতে থাকে, ওর তো খুব খারাপ লাগে। পরদিন ও তো দোয়ের সাথে কথা বলে আর জানতে পারে সব ঘটনা। দো এগুলো জানতে পেরে অনেক কান্না করতে থাকে যে ওর ফ্রেন্ড কিছুদিন পরেই মারা যাবে। এরপর আমরা দেখি ওরা তো ডক্টর দোয়ের সাথে দেখা করে আর ওনাকে তো থ্যাঙ্কস বলে হাসপাতালে ওদের ট্রিটমেন্ট করার জন্য। ওরা জানতো না একটা বই পাবলিশড হয়েছে। পরদিন আমরা দেখি যে ও অফিসে এসে অনেক চিল্লাপাল্লা করতে থাকে। সবাই ওর সাথে এমনটা করে দেখে ও অনেক রেগে যায় আর চাকরিটা ছেড়ে ওখান থেকে চলে যেতে চায়। ও যখনই বাইরে বের হয়ে আসে ও তো ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর সিওজিন ওর কাছেই ছিল, তাড়াতাড়ি ওকে তো কোলে তুলে নেয় আর তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়। হাসপাতালে ঢুকতেই সেখানে ডক্টর সুয়ের সাথে দেখা হয়। ডক্টর সুও ওকে হেল্প করে আর তাড়াতাড়ি ওর সমস্ত চেক আপ করা হয়। ওর যখন জ্ঞান হারিয়ে গিয়েছিল ও তো শুধু একজনকেই দেখেছিল আর এটা ছিল সিওজিন। সিওজিনই ওর কাছে রয়েছে। সিওজিন সবসময় ওকে বকাবকি করলেও সবসময় ওর পাশে সিওজিনই ছিল আর ওকে সবসময় সাপোর্ট করতো। জ্ঞান আসলে ও তো বলে যে সব কিছু চেক আপ করা হয়েছে, এখনই রিপোর্ট আসবে, তুমি ভয় পেও না, যাই হোক না কেন আমরা মোকাবেলা করব। কিন্তু ও তো একেবারেই সাহস পাচ্ছিল না, কি হয় না হয় এগুলো ভেবে ও কষ্ট পাচ্ছিল। তখনই ডক্টর আসে আর রিপোর্ট দিতে আসে। ও ভয় তো সিওজিনের হাতটা ধরে রাখে। এদিকে সিও অনেক অসুস্থ হয়ে যায়। ডক্টর সু তো ওর বাবাকে বসে দেখতে থাকে। এরপর আমরা দেখি ডক্টর তো ওদের রিপোর্ট দেয় আর বলে তোমার তেমন কিছুই হয়নি, ছোট্ট একটা সার্জারি করতে হবে, যেটা করলেই তুমি সুস্থ হয়ে যাবে আর এটা খুবই সিম্পল, তারপরেই তুমি বাসায় চলে যেতে পারবে। ও তো অনেক খুশি হয় যে ও বেঁচে গিয়েছে, ওর আর কিছুই হবে না আর ও মারাও যাবে না। ওর ফ্রেন্ডরাও এটা জানতে পেরে ওরাও অনেক খুশি হয় যে ওদের ফ্রেন্ড বেঁচে যাবে। এরপর আমরা দেখি ওরা তো দেখা করতে আসে ওর সাথে। ওর 2 ফ্রেন্ডকে দেখে ও অনেক খুশি হয়। ডক্টর সু তো ওর সাথে কথা বলছিল আর সিওজিন দূর থেকে এটা দেখতে পায় আর তারপর ও তো ওদেরকে ডিস্টার্ব না করে ওখান থেকে চলে যায় আর ওর জন্য সারা রাত তো ওখানে অপেক্ষা করতে থাকে। ইয়নহু সারা জায়গায় ওকে খুঁজতে থাকে, কেননা ওর তো আসার কথা ছিল। তখনই পিছন থেকে ও চলে আসে আর এসে বলে তুমি কি আমায় খুঁজছো নাকি। তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে খাবার খায় আর ওরা দুজন অনেক কথাও বলে। তখন সিওজিন বলে তোমার সার্জারি হয়ে গেলে আমি তোমায় নিয়ে যাব, তুমি আমার জন্য ওয়েট করো। এরপর দেখা যায় ওকে তো ঘুম পাড়িয়ে দেয়। ইনহা ঘুমিয়ে পড়লেই ও তো ওখান থেকে চলে যায়, কিন্তু তারপরেও ওর তো অনেক বেশি টেনশন হচ্ছিল যে রাতে মেয়েটা একা একা কী করবে।
হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায় আর দেখতে পায় ওর কপালের উপর লেখা আছে যে তুমি ঘুমিয়ে পড়ো। এটা দেখে ও তো অনেক বেশি হাসতে থাকে আর লজ্জা পায় যে কেউ একজন ওর লাইফে চলে এসেছে। তারপর ও তো টেক্সট করে যে তুমি কখন চলে গেলে। পরদিন সিওজিন তো অনেক তাড়াতাড়ি করতে থাকে যাতে করে ওকে আনতে যেতে পারে, কিন্তু একের পর এক কাজ আসতে থাকে। আর হঠাৎ করে একজন ইনভেস্টিগেট করার জন্য চলে আসে আর বলে তুমি ঘুষ নাও, তোমাকে একটা দামে ঘড়ি গিফট করা হয়েছে। ও তো অনেক অবাক হয় আর এদিকে ইনহার সার্জারি হয়েও যায়। ও তো অপেক্ষা করতে থাকে কিন্তু তখনও তো সিওজিন সেখানে আসে না। সিওজিন অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে যায় আর গিয়ে দেখতে পায় কিছুদিন আগে ওর একটা পার্সেল এসেছিল আর যেটার মধ্যে একটা ঘড়ি রয়েছে। এটা দেখে ও অনেক বেশি অবাক হয়, এটা কে দিয়েছে। আর এদিকে ও তো অপেক্ষা করছিল যে সিওজিন আসবে, কিন্তু ও তো আসে না। তাই ডক্টর সু নিজেই ওর বাড়িতে পৌঁছে দেয়। ডক্টর সু তো বলে নিজের খেয়াল রেখো। বাসায় ফিরে ওর তো অনেক টেনশন হচ্ছিল যে সিওজিন একবারও ওর কোনো খোঁজ নিল না, ওর কি কোনো সমস্যা হয়েছে নাকি। এটা ভাবতে না ভাবতেই ও তো দৌড়তে থাকে আর দৌড়ে ওর বাড়ির সামনে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে ওর বাড়িতে আলো জ্বলছে। তখন ও বুঝে যে হয়তো ওর কিছুই হয়নি। তারপর আমরা দেখি যে ও তো ফোনে কথা বলার জন্য বাইরে চলে আসে। সিওজিন ফোনে কথা বলছিল আর এরপর ও তো ইনহাকেই ফোন করছিল, কিন্তু ইনহা ফোনটা ওখানেই রেখে দেয়। তারপর আমরা দেখি ও তো খেয়াল করে যে ইনহা এখানে এসেছিল আর এখান থেকে চলে যাচ্ছে। তাই রাতে ওকে না দেখে ওর পিছন পিছন যায়, ওকে তো বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়। আর যেটা খুবই রোমান্টিক ছিল, এখানে ইনহা বুঝতেও পারে না ওর পাশে পাশে কে আসছে। হঠাৎ করে ওর বুকের মধ্যে পেইন করে ওঠে আর তারপর ও বাড়িতে যখন চলে যায় সিওজিন তারপর ওখান থেকে চলে যায়। পরদিন ও অফিসে আসে আর তারপরে ও জানতে পারে এটা কেউ একজন ইচ্ছে করে করেছে, ও এমনটা করেনি। কেউ ইচ্ছে করে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। তারপর ও তো ইনভেস্টিগেট রুমে যায় আর বলে এগুলো কেউ ইচ্ছে করে আমায় পাঠিয়েছে, আর যে পাঠিয়েছে তার সামনেই যায়। তখন লোকটা ওকে সরি বলে আমি শুধু শুধু তোমায় জেরা করেছি, আমি জানি তুমি এগুলো কিছু করতে পারো না। আর তারপর ও ওর রুমে ফিরে আসে। আর তারপর ও তো ডক্টর সুকে দেখে। আসলে সুই এই প্রবলেমটা সলভ করেছে, সে আসলে সব তথ্য কালেক্ট করে দিয়েছে আর এই কাজটা কে করেছে সেটাও ওই বের করে দিয়েছে। ডক্টর সু ওকে হেল্প করেছে আর সে অ্যাটিটিউডও দেখিয়েছে। এতে করে তো সিওজিনের অনেক রাগ হয়ে যায় যে কেন লোকটা ওদের লাইফে চলে আসছে। ও তো একেবারেই পছন্দ করে না লোকটাকে। তারপর আমরা দেখি যে ও তো ওদের দুজনকে একটা কার্ড দেয় আর বলে তোমরা এখানে এখন নিজেদের কার্ড ইউজ করতে পারবে, তোমাদের নামে কার্ড ছাপানো হয়েছে। এতে করে ওরা দুজন অনেক খুশি হয়, কেননা এতে করে ওদের এখানে পার্মানেন্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। পরদিন ওরা তিনজন যখন অফিসে আসে ওরা তো একেবারে অবাক হয়ে যায়। ওরা টিভিতে একটা নিউজ দেখতে পায় যে ডক্টর সু ওদের কোম্পানির সিও। এটা জানতে পেরে ওরা অবাক হয়ে যায় যে এতদিন ওরা কি জানতো। আসলে ওনার বাবা অসুস্থ হওয়ার জন্য এখানে সে জয়েন হচ্ছে, কিন্তু এখানে কেউই খুব একটা খুশি ছিল না। ডক্টর সু ওদেরকে দেখে বলে যে আমাকে আর থ্যাংক ইউ দিতে হবে না। ওরা বুঝতে পারে এই লোকটাই ওদেরকে চাকরি দিয়ে দিয়েছে আর মিডিয়ার সামনেও ও এটাই বলে এই দুজন সুইসাইড করতে যাচ্ছিল আর ওদেরকে আমি বাঁচিয়েছি আর ওদের চাকরি দিয়েছি। এতে করে ওদের তিনজনের তো একেবারে নাক কাটা যায়, কিন্তু এখানে তো সিও মহান হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজনই তো সিওজিনের সাথে কথা বলে। সিওজিন বুঝতে পারে এটা তার একটা প্ল্যান ছিল। এরপর আমরা দেখি যে ইনহা অনেক কষ্ট পাচ্ছিল যে ওর সাথে এমনটা করা হয়েছে। ও তো বলে এই জবটা আমি করতে চাই না। ওরা তিনজনই মন খারাপ করে বসে থাকে। এরপর ডক্টর সু তো সিওজিনের সাথে কথা বলে তুমি আমার সাইডে চলে আসো, আমি যখন যেটা বলবো সেই রকমই করো, আর আমরা একটা প্রজেক্টে কাজ করতে চাই। তখন ও তো বলে আমি এই কোম্পানির এমপ্লয়ার, আমি কারোর প্রপার্টি নয়। ইনহাও তো ডক্টর সুয়ের সাথে দেখা করে আর বলে আপনি আমাদের সাথে এমনটা না করলেও পারতেন, কিন্তু লোকটা তো খুবই অ্যাটিটিউড দেখায়, বলে এগুলো আমার ভালোর জন্য করেছি যাতে করে আমি সিও হতে পারি। ও তো সব কিছুই বুঝতে পারে যে সে আসলে কেমন লোক। তারপর আমরা দেখি ও বাইরে এসে অনেক কান্না করতে থাকে, ওর লাইফের উপর ওর একেবারে ঘেন্না হয়ে যায়। তখন আমরা দেখি সিওজিন তো ওকে ওখান থেকে নিয়ে আসে আর বলে নিজে উঠে দাঁড়াও, তুমি টেম্পোরারি হয়েছে তো কি হয়েছে, নিজের অনেক পাওয়ার দেখাও। এরপর আমরা দেখি এইগুলো বলতে বলতে পরদিন ওদের তিনজনের কাছে একটা কুকুর ধরিয়ে দেয় আর বলে এটাকে চিকিৎসা করাতে হবে, তাই ডক্টরের কাছে নিয়ে যাও। আর এই কুকুরটা ছিল ওদের ম্যানেজারের, আর এটা তো সিওজিন দেখে ফেলে। এটা দেখে ও অনেক বেশি রেগে যায়
আর এটা দেখে ডিরেক্টরও রেগে যায়, কেননা এই কুকুরটার নাম তো ডিরেক্টরের নামেই রাখা হয়েছিল, কেননা ম্যানেজার তো ডিরেক্টরকে পছন্দ করতো না। ডিরেক্টর ওই কুকুরটা নিয়ে ম্যানেজারের রুমেই বসেছিল। ম্যানেজার ঢুকেই তো বুঝতে পারে যে সে জেনে গিয়েছে। এরপর সিওজিন তো ওকে বলতে থাকে, তুমি কেন বুঝো না, নিজের প্রায়োরিটি দিতে শিখো। তোমাকে যে যা খুশি করাবে তাই তুমি কেন করো। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, তার জন্য কাউকেই ভয় পাওয়ার কোনো দরকার নেই। নিজের শক্তি যথেষ্ট, আর নিজের বুদ্ধিমত্তা। আর তারপর ওরা তো একটা পার্কে বসে দুজন কথা বলতে থাকে। আর এভাবে কথা বলতে বলতে কখন এত রাত হয়ে যায় ওরা বুঝতেও পারে না। ওরা এইভাবেই দুজন গল্প করতে থাকে আর খুব ফ্রেন্ডলি হয়ে ওঠে। এরপর আমরা জিনাকে দেখি। জিনা তো বুঝতে পারে যে ওর কতটা ভুল হয়ে গিয়েছে। তার জন্য ও তো ওর বয়ফ্রেন্ডের ব্যাগ চায় আর বলে আমরা আবারও আমাদের রিলেশনটা ঠিক করে নিব। কিন্তু তখনও দো কোনো কথা বলে না। পরদিন ইনহা তো সিওর কাছে যায় আর গিয়ে তো ও টাকা ফেরত দেয়। বলে যেগুলো তুমি হাসপাতালে খরচ করেছিলে এই টাকাগুলো তুমি রাখো, কেননা আমি তোমার কাছে আর ঋণী থাকতে চাই না। আর আমি লিগেলি একটা অ্যাকশন নিতে চাই। আমার পারমিশন ছাড়া আমার লাইফের স্টোরি তুমি কেন পাবলিশ করেছো। আর তারপর তো অফিসে ফিরে আসে আর ইশারা তো সিওকে এটা জানিয়ে দেয় যে সে এই কাজটা করেছে, সে টাকাটা ফেরত দিয়েছে। সিওজিন এটা বুঝতে পারে আর ওকে তো অ্যাপ্রিসিয়েট করে। রাতের বেলায় ইনহা তো ওর জন্য খাবার পাঠায়, চিকেন ফ্রাই আর ড্রিঙ্কস। ও তো বুঝতে পারে ওর এই সাহসটুক দেওয়ার জন্য ও এত বড় পদক্ষেপ নিতে পেরেছে। তার জন্য ওকে থ্যাঙ্কস জানায়। আর এই চিকেন ফ্রাই পেয়েও ও তো ওকে থ্যাঙ্কস বলে। ওর ফ্রেন্ডরা তো খেয়াল করে আর বলে তুমি কি প্রেমে পড়েছো নাকি, এত কেন হাসছো। ও তো বলে আরে না না এরকম কিছু নয়, আমি এমনিই হাসছি। এরপর আমরা দেখি আজ কদিন তো ও খুবই খুশি, কেননা সিওজিন ওর সাথে খুব ভালো ব্যবহার করে। তারপর আমরা দেখি কিছু লোকরা বুঝতে পারে ওদের মধ্যে কিছু একটা চলছে। আর তারপর আমরা দেখি ওরা এভাবেই দুজন দুজনের সাথে বেশ ফ্রেন্ডলি হয় আর অনেক কাছাকাছি আসার চেষ্টা করে, দুজন দুজনকেই ভালোবেসে ফেলে। তারপরে রাতে একসাথে ওরা বাড়িতেও ফিরে। পরদিন ওরা তো ওদের নতুন একটা শপে যায় আর সেখানে সব ফার্নিচার চেক করার জন্য যায়। ওরা যখনই একটা বেডের উপর উঠে তখনই সেখানে একজন এমপ্লয়ার চলে আসে। সে তো এসে বলে এগুলো নিউলি ম্যারিড কাপলের জন্য, আপনারা এগুলো দেখতে পারেন। সে ভাবে যে ওদের মাত্রই বিয়ে হয়েছে আর ওরা এরকমটাই অ্যাক্টিং করতে থাকে যাতে করে মেয়েটা বুঝতে না পারে। আর তারপর দুজনে খুব মজা করে। এদিকে আমরা দেখি ডিরেক্টরকে তো ফাঁসানো হয়েছে আর তাকে তো এই জব থেকে বের করে দেওয়া হয়। ডিরেক্টর এসে এখানে অনেক চিল্লাপাল্লা করতে থাকে। সেভাবে এটা ম্যানেজারের কাজ। বলে তুমি এটা করেছো, আমাকে ফাঁসিয়েছো। আমি এই কোম্পানিতে 30 বছর কাজ করেছি, তোমাদের কতই ভালোবেসেছি, আর তোমরা আমার সাথে এমনটা কেন করলে। তখন সিওজিন গিয়ে লোকটাকে সামলায় আর বলে কান্না না করার জন্য। এরপর আমরা দেখি কাঙের মাও আসে কাঙকে দেখার জন্য। কাঙের মা বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর আমি সত্যিই চাই তুমি ভালো কিছু করো। তোমার বাবা এখনো আপসেট, কিন্তু যদি তুমি এখানে পার্মানেন্ট হও তাহলে এটা হয়তো থাকবে না। এদিকে এই অফিসে ডিরেক্টর হিসাবে তো ডক্টর সু চলে আসে। বলে এখন আমি ডিরেক্টরের পদেও থাকবো। আর ম্যানেজার এটা জানতে পেরে সে তো অনেক কষ্ট পায়, কেননা সে এই পদে যেতে চেয়েছিল, সেটাও তার ভেস্তে গেল। এদিকে আমরা দেখি ওরা সবাই তো অনেক মন খারাপ করে বসে থাকে, কেননা ওরা কেউই এনাকে চায় না যে উনি ওদের ডিরেক্টর হোক। সে সিওজিনকে আবারও অফার করে, বলে তুমি আমার সাইডে চলে আসো আর আমরা একটা প্রজেক্টে কাজ করব। কিন্তু এটা একেবারেই ইলিগাল ছিল, তার জন্য ও তো আবারও না করে দেয়। বলে এর মধ্যে আমি নেই। ওর খুবই রাগ হচ্ছিল। এদিকে ম্যানেজার তো ডিরেক্টরের নেম প্লেটও বানিয়ে ফেলেছিল, কিন্তু বেচারা সব কিছুই বেচতে গিয়েছে, কিছুই সে করতে পারলো না। সারা জীবন ম্যানেজারই থাকতে হবে। এদিকে আমরা দেখি যে ইওনহো তো ওর বাড়িতে যায় আর গিয়ে দেখে লকটা ভাঙা। ওর ফ্রেন্ড তো গ্রামে গিয়েছে, তার জন্য ওকে এখানে একাই থাকতে হবে। ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলে বাড়ি সিওজিন ছিল। সিওজিন ওকে এমন দেখে জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে। উপরে গেলে ও দেখতে পায় যে এখানে তো সবকিছু একেবারে চোর উল্টোপাল্টা করে ফেলেছে। এরপর আমরা দেখি সিওজিন নিজেই অনেক বেশি ভয় পেত, তারপরেও অনেক সাহস করে ভিতরে ঢুকে আর তারপরে চেক করতে থাকে যে চোর কোথাও লুকিয়ে আছে কিনা। এটা চেক করতে গিয়ে বেচারার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তো একেবারে নিঃশ্বাসই নিতে পারছিল না ভয়তে। তারপর ওরা একটা লোককে ডেকে লকটাকে ঠিক করে নেয়। তারপর আমরা দেখি ও বাড়িতে ফিরে আসে,
কিন্তু সিওজিনের খুব বেশি টেনশন হচ্ছিল যে ইনহা ঠিক আছে কিনা। বারবার ও টেক্সট করছিল যে তুমি এখন কি ঠিক আছো কিনা। ও তো বলে আমি একেবারেই ঠিক আছি। পরদিন ও তো অফিসে ফিরে আসে আর ওর এই জবটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে। ও এই জবটা আসলে করতে চায় না, ডক্টর সুয়ের সাথে ও কাজ করতে চায় না। তারপর আমরা দেখি এদিকে ওদের দুজনের সম্পর্কটাও খুব ভালো এগোতে থাকে। একদিন হঠাৎ করেই ওদের তিনজনের মধ্যে দুজনকে পার্মানেন্ট করার ডিসিশন আসে। আর এটা তো ডক্টর সুই করে, ওর তো কিছু করার থাকে না। তারপর আমরা দেখি ও তো রেজাল্ট বলে এখানে দুজনকে পার্মানেন্ট করা হয়েছে। এক হচ্ছে কাং আর আরেকজন হচ্ছে ইয়নহু। কিন্তু ইয়নহুর তো অনেক বেশি খারাপ লাগে যে দোকে করা হয়নি। সিওজিন তো খুশি হয় যে ও পার্মানেন্ট হয়েছে। এরপর আমরা দেখি ওরা দুই ফ্রেন্ড এসে দোকে তো সান্ত্বনা দেয়, বলে তুমি কষ্ট পেও না, ভালো করে কাজ করতে থাকো। কিন্তু ও তো অনেক কান্না করে, ওর সাথে কোনো কিছুই যেন ভালো হচ্ছে না। এরপর আমরা দেখি কাং তো ওর মাকে ফোন করে বলে দেয় যে ও পার্মানেন্ট হয়ে গিয়েছে। এটা শোনার পর ওর মা অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখি সিওজিন ওকে একটা কলম গিফট করে আর বলে তুমি এখানে একেবারে পার্মানেন্ট হয়ে গিয়েছো, তাই এখন থেকে এটা দিয়ে তুমি সাইন করো, তাহলে নিজের রেসপন্সিবিলিটিটা ভালো বুঝতে পারবে আর আমার কথা তোমার মনে থাকবে। ও তো এই পেনটা পেয়ে অনেক বেশি খুশি হয় আর কলমটা দিয়ে প্রথম তো ও সিওজিনেরই নাম লেখে। পরদিন অফিসে আসলে ওরা তো ওদের কার্ড দেখতে পায়, কিন্তু ওর মনটা অনেক খারাপ ছিল। ও তো ডক্টর সুকে একেবারেই পছন্দ করতো না, ডক্টর সুর সাথে ওর কাজ করার খুব একটা ইচ্ছেও ছিল না। পরদিন আমরা দেখি ওইখানে ওর ভাই চলে আসে। ওর ভাই তো এসেই ওকে হাগ করে আর দূর থেকে এইগুলো তো সিওজিন দেখতে পায়। ওর তো অনেক রাগ হয়। পরে তো ও জানতে পারে এটা হচ্ছে ওর ভাই। তখন আমরা দেখি ওরা সবাই তো একসাথে সিওজিনেরই বাসায় যাচ্ছিল, কেননা ওইখানে তো ওর রুমমেট ওর ফ্রেন্ড চলে এসেছিল। তারপর ও তো এখানে ওর ভাইকে রাখতে আসে। সিওজিন বলে কোনো সমস্যা নেই, তুমি এখানে থেকো, কেননা আমি সারাদিন অফিসেই থাকি। এরপর আমরা দেখি জিনা তো দোয়ের কাছে আসে আর বলে তুমি টেনশন করো না, আমি তো জব করছি। জিনা বলে তুমি টেনশন করো না, আমি তোমার কাছে আছি। আর একজন জব করলেই হবে, দুজন দুজনকে ভালোবাসলে এটাই যথেষ্ট। কিন্তু তো ওখান থেকে চলে যাচ্ছিল। জিনা পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, বলে প্লিজ তুমি আমাকে রেখে যেও না। তখন আমরা দেখি ও তো কান্না করতে থাকে। ওরা তো সবাই একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। ওরা একটা গেমও খেলে। আর ওর ভাই আজ রাতে এখানেই থাকবে। রাতের বেলা ওকে তো বাড়ি পৌঁছানোর জন্য সিওজিন আসে। ইয়নহু সিওজিনকে থ্যাঙ্কস বলে ওর ভাইকে রাতটা এখানে থাকতে দেওয়ার জন্য। ও তো বলে কোনো সমস্যা নেই। তখন ও তো বলে আমার ভাইটা আমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিল, আমি ভার্সিটি কমপ্লিট করার পরেই ও আবার পড়া শুরু করেছে। তখন ও তো বলে আমি তোমাদের হেল্প করব। পরদিন আমরা দেখি জিনা তো সবার সামনে বলে দেয় যে ও কাকে ডেট করছে আর ওরা দুজন দুজনকে ভালোবাসে। কোম্পানির সবাই এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়। আর তারপর ওর জন্য তো সবাই অনেক খুশিও হয় যে ওরা দুজন ডেট করছে। এরপর আমরা দেখি তো ওকে বাইরে নিয়ে আসে আর বলে এগুলো করার কোনো দরকার নেই। এরপর আমরা ডিরেক্টরকে দেখি, ডিরেক্টরের কাছে ম্যানেজার আসে। আসলে ওরা দুজন আগে থেকেই ফ্রেন্ড ছিল, কিন্তু দুজন দুজনের শত্রু ছিল। ম্যানেজার তো ওর কাছে এসে বলে সত্যি আমি তোমার জন্য কিছুই করিনি, আর তোমাকে বের করার জন্য এখানে আমার কোনো হাত নেই। এরপর আমরা দেখি যে ইনহা তো দোয়ের বিষয়ে কথা বলে ওকে পার্মানেন্ট করার জন্য। তখন ডক্টর সু বলে যে এটা আমার ব্যাপার, আমি কাকে পার্মানেন্ট করব। ডক্টর সু আবারও ওই প্রজেক্টের কথা বলে এবার তো রেগে যায় আর বলে আমি আগেই বলেছি তোমার কোনো খারাপ কাজের সাথে আমি থাকতে পারবো না, তোমার ভালো লাগলে তুমি নিজেই করো, আমি তোমার কোনো কিছুর সঙ্গেই নেই। ও বাইরে দাঁড়িয়েছিল আর তখনই সেখানে আমরা ইনহাকে দেখি। ইনহাকেও ওকে দেখা মাত্রই কান্না করতে থাকে। ইনহার তো অনেক বেশি খারাপ লাগে, কেননা ডক্টর সু আজকে ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছে আর তার জন্য ও তো অনেক কষ্ট পেয়েছে। ওরা দুজন মিলে কথা বলতে থাকে। পরদিন আমরা দেখি যে ওর তো বার্থডে থাকে। ইনহা তো একটা কেক নিয়ে যায় আর তারপর ওরা তো সবাই একসাথে এটা সেলিব্রেট করে। সবাই একসাথে বসে অনেক খাবার খায় আর খুব ভালো সময় কাটায়। কিন্তু এখানে সিও ছিল না। এরপর আমরা দেখি ইনহা তো ওর জন্য একটা টাই গিফট করে। এই টাইটা পেয়ে ও অনেক বেশি খুশি হয়। ইনহাকে ও থ্যাঙ্কস বলে। এই পার্টিতে ওরা আজ অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, যে যার যার সঙ্গীকে নিয়ে তো চলে গিয়েছিল। কিন্তু ওরা দুজন পার্কেই সময় কাটায়, দুজনেই ড্রাঙ্ক ছিল আর ওরা দুজন অনেক গল্প করে।
পরদিন ইনহা তো রান্না করছিল, কেননা আজকে ওরা একসাথে হলিডে পালন করবে আর ওরা দুজন পিকনিকে যাবে। এই জন্য সে খুবই খুশি ছিল। ওরা দুজন একসাথে পিকনিকে আসে আর এখানে ওরা খুব ভালো সময় কাটায়। এখানে সিওজিন তো একেবারে ওর বয়ফ্রেন্ডের মতোই আচরণ করছিল, মনে হচ্ছিল ইনহা ওরই গার্লফ্রেন্ড। তারপর ওরা একসাথে সাইকেলও চালায়। ওরা ভুলেই গিয়েছিল যে ওরা বস আর এমপ্লয়ার। ওরা দুজন একেবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই ঘুরছিল আর খুব ভালো সময়ও কাটাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা এইভাবেই এখানে বেশ কতক্ষণ সময় কাটায়। পরদিন সিওজিন ওর রেজিগনেশন লেটার নিয়ে তো সিওর কাছে যায়। তখন সে দেখে বলে, এটা কি? সিওজিন বলে, তুমি কি পড়তে পারো না নাকি? ও তো বলে যে হ্যাঁ আমি পড়তে পারি, কিন্তু এটা কি? ও বলে, আমি তোমার সাথে আর কাজ করতে চাই না, আমি রেজিগনেশন দিচ্ছি আর এখান থেকে চলে যাচ্ছি, কেননা তোমার মতো মানুষের সাথে কাজ করা আমার সম্ভব নয়। তখন ও তো আর আটকায় না, ও তো বলে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে তুমি করতে পারো। আর সিওজিনও ওকে অনেক বেশি কথা শুনে দেয় আর ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি ও চাকরিটা ছেড়ে দিয়ে অনেক খুশি ছিল। ও কারোর বোঝ হয়ে থাকতে চায় না, কেউ ওকে এভাবে প্রেশার দিলে ও এটা মানতে পারবে না। তো টেম্পোরারি হয়, একজন এমপ্লয়ার তো ওকে গাড়ি চালাতে বলে আর ওকে ড্রাইভার বলে। এতে করে ও তো অনেক বেশি রেগে গিয়ে তাকে একেবারে একটা পাঁচ মেরে দেয়। এতে করে লোকটা বেহুশ হয়ে পড়ে যায় আর তার তো জ্ঞানই ফিরে না। এদিকে ওরা তিন ফ্রেন্ডই অনেক খুশি হয় যে দো তো ওর সাহসটাকে খুঁজে পেয়েছে। আর তারপর ওরা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি রাতের বেলা ওরা দুজন তো বাইরে দেখা করে। সেখানে ও জানতো না যে সিওজিন চাকরিটা ছেড়ে দিয়েছে। ইনহা তো ওকে বস বলেই সম্বোধন করে। তখন ও তো বলে, কাল থেকে তুমি তো আমায় আর দেখতে পারবে না, কেননা আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর জব করতে চাই না। এখন তো আমি তোমার বসও না, তাই তুমি আমার নাম ধরেই ডাকতে পারো। আর তারপর ওর হাতটা ধরে দুজন সামনের দিকে এগোতে থাকে। ইনহা অনেক বেশি খুশি থাকে। ইনহা বলে, তো কি হয়েছে, তুমি চাকরি করনি তাই কি? আমি তোমার জন্য সব কিছু করব। আর তারপর ও কান্না করে দেয়, কেননা এখন আর প্রতিদিন ওকে দেখতে পাবে না। সিওজিন তো বলে, আমি তোমার মহল্লাতেই থাকি, তুমি ইচ্ছে করলে আমার বাসায় আসতে পারো। এরপর আমরা দেখি ওর তো একেবারেই সময় কাটছিল না, কোনো কিছুতেই ও সময় কাটাতে পারছিল না। আর রাতের বেলা শুধুমাত্র ইনহার জন্য অপেক্ষা করতো, যাতে করে ওরা পার্কে দেখা করতে পারে। ওরা দুজন তো পার্কে দেখাই করতো। এদিকে আমরা দেখি যে সিও তো ওর চাকরিটা ছেড়ে দেয়, কেননা তার বড় ভাই চলে এসেছে, তার দিয়ে আসলেই বিজনেস হবে না। তারপর সে এখান থেকে চলে যাবে। এই জন্যই ওকে গুড বাই বলার জন্য ইনহা আসে। ও ভাবতে থাকে লোকটা তো চলে গেল ঠিকই, কিন্তু শুধু শুধু ওর চাকরিটা চলে গেল। এরপর আমরা দেখি ও তো বাসার সামনে এসে ওকে বারবার ফোন করতে থাকে আর কলিং বেল বাজাতে থাকে, কিন্তু সিওজিন তো দরজাও খুলে না, ফোনটাও রিসিভ করে না। এরপর আমরা দেখি যে ডক্টর সু তো বাবাকে থ্যাঙ্কস বলে যে তাকে ডাক্তারি পড়ানো হয়েছিল, না হলে তার কি হতো। এরপর আমরা দেখি যে ও তো একটা বিচের কাছে বসেছিল। তারপরে হঠাৎ করে খেয়াল করে সেখানে ইনহা চলে এসেছে। ইনহাকে দেখে বলে, তুমি কি করে ভাবলে আমি এখানে আছি? তখন ও বলে, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারবো না যে তুমি কোথায় আছো? আমি ঠিক তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। এরপর ইনহা তো বলে দেয় যে ল্যাবটা আসলে অনেক ছোট, তাই আমি আর কোনো কিছুই দেরি করতে চাই না, আমি তোমায় পছন্দ করি। আর এটা শোনার সাথে সাথে সিওজিন তো ওকে কিস করে। এরপর আমরা দেখি ও পরদিন অফিসে আসে আর বলে ওদের এই অফিসে অনেকগুলো পদ তো ফাঁকা হয়ে গিয়েছে। আর তখনই সেখানে তো এন্ট্রি হয় সিওজিনের। সিওজিন বলে, আমি আবার চলে এসেছি। আর ওকে দেখে সবাই তো অনেক খুশি হয়। আর ও বলে, আমি এখন থেকে তোমাদের চিফ ডিরেক্টর হিসাবে এখানে নিয়োগ হলাম। ও আরও এক পদ প্রমোশন পেয়ে গেল। আর এটা দেখে অনেকেই তো অনেক খুশি হয়, কিন্তু ম্যানেজারের তো আর ডিরেক্টর হওয়ার স্বপ্নটা হলো না। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ড্রামাটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না, একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।